প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা চলুন প্রথমেই পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আরমান রেজা চৌধুরী 1980 সালের নভেম্বর মাসে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের অঙ্কোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। যেটি আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় যে ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি, এবং আমরা জানি যে ক্যান্সার চিকিৎসার সাথে কেমোথেরাপি অন্যান্য রোগের বা থেরাপির সাথে সাথে কেমোথেরাপিটা একটা বড় ভূমিকা পালন করে। তো আমি একটু জানতে চাইবো যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি কিভাবে এটি সংজ্ঞায়িত করবেন যে কেমোথেরাপিটা আসলে কি? আসলে ক্যান্সার চিকিৎসার জন্য প্রধানত যেই তিনটি চিকিৎসার কথা বলা হয় সেটার মধ্যে একটা হচ্ছে সার্জারি, অপারেশন, একটি হচ্ছে রেডিওথেরাপি এবং আরেকটি হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি মূলত ঔষধ, কেমোথেরাপির ঔষধ। অন্যান্য রোগের যেমন বিভিন্ন ঔষধ রয়েছে, তেমনি যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক রয়েছে, সেরকম ক্যান্সারের জন্য এই কেমোথেরাপি হচ্ছে ক্যান্সারের চিকিৎসার ঔষধ। তো এই ক্যান্সারের চিকিৎসার ঔষধ হিসেবেই কেমোথেরাপিকে ব্যবহার করা হয়। আচ্ছা, তো এই কেমোথেরাপির ব্যবহার কি সব রোগীর বা সব ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন, কিংবা কাদের ক্ষেত্রে ব্যবহার করেন কি করেন না, সেটি আসলে কিভাবে আপনারা নির্ধারণ করেন? হ্যাঁ, ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি ব্যবহার করা হয় এটা ডিপেন্ড করে হচ্ছে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে সেটার উপরে। এক একটা ক্যান্সারের ক্ষেত্রে এক এক ধরনের কেমোথেরাপি ব্যবহার করা হয় এবং কোন পর্যায়ে অসুখটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয় যে এই পেশেন্টের কেমোথেরাপি লাগবে নাকি রেডিওথেরাপি লাগবে নাকি অপারেশন করতে হবে। এবং কেমোথেরাপি কখনো কখনো অপারেশনের আগে, কখনো কখনো অপারেশনের পরে, কখনো কখনো রেডিওথেরাপির সঙ্গে, এইভাবে বিভিন্নভাবে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, সাধারণত আমরা কিন্তু দেখি যে যে কোনো ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে সেটি অপারেশনের আগে হোক বা পরে হোক কিংবা অন্য থেরাপির সাথেই হোক, কেমোথেরাপিটা নেয়ার ক্ষেত্রে একটু ভীতি পোষণ করে বা অনিচ্ছা বা অনাগ্রহ প্রকাশ করে। তারা সেই থেরাপিটার চেয়ে বেশি ভয় পায় হচ্ছে তার কমপ্লিকেশনগুলো বা জটিলতাগুলোকে। তো তখন রোগীদেরকে আপনারা আশ্বস্ত করেন কিভাবে? আসলে কেমোথেরাপি এটা একটা কঠিন রোগের কঠিন চিকিৎসা। এই হিসাবে এই চিকিৎসার অবশ্যই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে যেমন ক্ষুধামন্দা, খাওয়ার অরুচি, বমি বা বমির ভাব, তারপরে কেমোথেরাপির কারণে অনেক সময় রক্ত কমে যায়, WBC কমে যেতে পারে, আমাদের শ্বেত রক্তকণিকা কমে যেতে পারে, লোহিত রক্তকণিকা কমে যেতে পারে, যেগুলোর কারণে কিছু কমপ্লিকেশন দেখা যায়। এছাড়া সাধারণত মানুষ যেই কমপ্লিকেশনটা নিয়ে খুব বেশি চিন্তা করে সেটা হচ্ছে যে কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়া। তো এই ধরনের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন অবসাদগ্রস্ততা, এটাও কেমোথেরাপির একটা পার্শ্ব প্রতিক্রিয়া। তো এই ধরনের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কেমোথেরাপির কারণে দেখা যায়। তো দেখা যায় যে ইদানিংকালে অনেক ধরনের ঔষধ বের হয়েছে যেগুলোর মাধ্যমে কেমোথেরাপির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াকে কমিয়ে রাখা যায়। অত বেশি হয়তো কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রকাশ পায় না। আর কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো হয়তো কেমোথেরাপির কারণে প্রত্যেকটা পেশেন্টেরই হয়ে থাকে। সেগুলো সময়ের তালে তালে একটা সময় হয়তো কিছু কিছু কারো কারো ক্ষেত্রে রিকভারি করে, ঠিক হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা পার্মানেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে থেকে যায়। ভীতিগুলোকে দূর করার জন্য আপনারা কিভাবে আশ্বস্ত করে থাকেন? প্রধানত হচ্ছে যে যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে ঔষধের মাধ্যমে ম্যানেজ করা সম্ভব সেগুলোকে আমরা রোগীদের কাছে সেই ঔষধগুলো তাদের কাছে প্রেসক্রাইব করি। পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করি যে আপনার কেমোথেরাপি শুরু হওয়ার আগেই তাদেরকে আশ্বস্ত করি যে আপনাদের চিকিৎসা নিলে পরে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে। পেশেন্ট যদি আগে থেকে জানে যে তার এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে, তাহলে কিন্তু
সেই পার্শ্ব প্রতিক্রিয়াটার হারটাও পেশেন্টের মধ্যে কমে যায় এবং পেশেন্ট মেন্টালি প্রিপেয়ার থাকতে পারে যে মানসিক প্রস্তুতি থাকে তার যে এই চিকিৎসা গ্রহণ করার বা এই চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াকে মেনে নেওয়ার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। এবং পাশাপাশি আমরা যে কথাগুলো বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে তার জন্য রোগের চিকিৎসা তো এটাই যে কেমোথেরাপি নিতে হবে। এখন যদি পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে সে কেমোথেরাপি বা ক্যান্সারের যে চিকিৎসা এই চিকিৎসা গ্রহণ না করে তাহলে তো দিনে দিনে সেটা রোগটা তার খারাপের দিকে যাবে আরও, এবং একসময় তার মৃত্যুটাকে ঘনীভূত করবে। সে কারণে তাকে আশ্বস্ত করার চেষ্টা করি যে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও, কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া মেনে নিতে হলেও অন্তত চিকিৎসা গ্রহণ করার ব্যাপারে। আচ্ছা, বিভিন্ন ধরনের থেরাপি রয়েছে যেটি ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মধ্যে কেমোথেরাপি একটি। তো সাধারণত আমরা দেখি অনেক সময় যে কেমোথেরাপি নেয়ার জন্য অনেকে দেশের বাইরে চলে যান কিংবা বাইরে থেকে হয়তো ঔষধ নিয়ে আসেন। তো এই ব্যাপারটি আসলে আপনারা কিভাবে দেখেন একজন বিশেষজ্ঞ হিসেবে একটু জানতে চাইব যে আমাদের দেশে কি তাহলে এই ওষুধগুলোর অপ্রতুলতা রয়েছে নাকি কোনো কারণ রয়েছে অন্য কোনো? কেমোথেরাপির ঔষধ বাংলাদেশে এখন তৈরি হয়। আচ্ছা, অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, অনেকগুলো প্রথম সারির ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছেন যারা কেমোথেরাপি তৈরি করছে। বাট অবশ্যই হ্যাঁ, এখন পর্যন্ত বাংলাদেশে অন্যান্য জেনারেল লাইনে বা অন্যান্য ঔষধ তৈরির যেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো রয়েছে এই পরিমাণ কোম্পানি হয়তো এখন পর্যন্ত কেমোথেরাপির ঔষধ প্রস্তুত করছে না। ঠিক আছে, তো সে কারণে অবশ্যই নতুন নতুন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এগিয়ে আসছে কেমোথেরাপি ড্রাগ তৈরি করার জন্য। কাজেই অদূর ভবিষ্যতে হয়তো সেই জিনিসটাকে খুব সহজেই সমাধান করা যাবে। আর যেটি আপনি বললেন যে আমাদের দেশ থেকে অনেক রোগীরা আশেপাশের দেশে, পার্শ্ববর্তী দেশে গিয়ে কেমোথেরাপির ঔষধ কিনে নিয়ে আসে বা কম মূল্যে কিনে নিয়ে আসে, সেই ব্যাপারে হ্যাঁ রোগীদের একটা পারসেপশন রয়েছে যে পার্শ্ববর্তী দেশে হয়তো কম মূল্যে ওষুধ পাওয়া যাবে। এ ব্যাপারে ব্যাখ্যা করতে গেলে এভাবে বলতে হয় যে পার্শ্ববর্তী, বিশেষ করে যদি আমি ভারতের কথা বলি, সেখানে কিন্তু তাদের গভর্নমেন্ট, সরকার থেকে কেমোথেরাপি বা ক্যান্সার চিকিৎসার উপরে বিশাল পরিমাণ ভর্তুকি দেওয়া আছে, যে কারণে ক্যান্সারের ওষুধগুলো ওখানে কিছুটা সহজলভ্য। এখন যেটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ রোগী সেই ওষুধ অ্যাচিভ করতে পারে না, সেই ওষুধ পায় না। দেখা যায় যে বাংলাদেশেও যদি চিন্তা করেন প্রায় 350-400 ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যারা বিভিন্ন আপনার গ্যাস্ট্রিকের ওষুধ, প্যারাসিটামল, এরকম নানা ধরনের অ্যান্টিবায়োটিক্স এগুলো বানাচ্ছে। কিন্তু এর মধ্যে দেখবেন যে টপ 20 থেকে 30টা বা 50টা কোম্পানি এরা কিন্তু ভালো কোম্পানি, বাকিগুলো কিন্তু অতটা মানসম্মত কোম্পানি না। এরকম ভারতও অনেক বড় দেশ, তাদেরও কিন্তু অনেক অনেক হাজার হাজার কোম্পানি আছে যারা ঔষধ তৈরি করে। তাদের ওখানেও সেটাও একটা তৃতীয় বিশ্বের কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো সেখানেও ওষুধের মানের বা ওষুধ তৈরির তারতম্য ঘটে। আমাদের দেশের, আমরা যেটা আমাদের প্র্যাকটিসে দেখি, আমাদের দেশের অধিকাংশ রোগীরা সেই নামকরা কোম্পানিগুলোর ঔষধ খুব সচরাচর আনতে পারে না। তারা দেখা যায় যে খুব অজানা কোনো কোম্পানি, যেটার হয়তো আমরা কখনো নামই শুনি নাই, সে ধরনের কোম্পানির ঔষধ খুব কম মূল্যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে কিনে নিয়ে আসে। ফলশ্রুতিতে যেটা হয় সেটা দেখা যায় যে চিকিৎসার পরবর্তী যে আমরা ফলাফল আশা করি যে চিকিৎসা ভালো একটা রেজাল্ট পাবো আমরা, সে ধরনের রেজাল্ট, আশানুরূপ রেজাল্ট কিন্তু আমরা পাই না। তো সেই দিক বিবেচনা করে বললে আমি বলবো যে শুধুমাত্র মূল্যের দিকে তাকিয়ে, যে সস্তা, একটা কথা প্রচলিত আছে যে সস্তার 12 অবস্থা হয়, তো এই মূল্যের দিকে তাকিয়ে চিকিৎসার মানের ব্যাপারে কম্প্রোমাইজ করা উচিত নয়। তার মানে আপনার পরামর্শ তাহলে কি থাকবে দর্শকদের প্রতি বা যারা সাধারণ রোগী আছেন এই রকম চিন্তা ভাবনা করছেন বা যাদের পরিবারে এরকম একজন ক্যান্সার পেশেন্ট আছে, তারা হয়তো কম মূল্যে, কারণ মূল্যটা তো অনেকের কাছেই অনেক বড় একটা বিষয়, তাদের প্রতি আসলে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ হচ্ছে যে প্রথমত আগে খোঁজ খবর নিতে হবে যে এই ওষুধগুলো বাংলাদেশে পাওয়া যায় কিনা। বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের যেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এই কেমোথেরাপির ঔষধ তৈরি করছে, তাদের ঔষধগুলো যে আকাশচুম্বী মূল্য এরকম কিন্তু নয়। পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন ইউরোপিয়ান সোর্সের বিভিন্ন কোম্পানির ঔষধ পাওয়া যায় যেগুলো ওরা ইম্পোর্ট করে নিয়ে আসে, এবং বাংলাদেশের সরকারের যে ড্রাগ অথরিটি আছে তারা পরীক্ষা নিরীক্ষা করে সেই ওষুধগুলোকে অথরাইজড করেছে বলেই সেই ওষুধগুলোকে অ্যাভেলেবেল পাওয়া যায়। ইভেন যে সস্তা যে ওষুধগুলো আমরা চিন্তা করছি যে কম মূল্যে ওষুধ কিনবে, এরকম কিন্তু অনেক
চোরাকারবারি হয়ে কিছু কিছু ওষুধ আসে বাংলাদেশে, কিন্তু সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার কিংবা ড্রাগ অথরিটি তারা অথরাইজ করে না, কারণ তারা যখন এগুলো গবেষণা করে দেখতে যায় যে এই ওষুধের মান কেমন, তখন কিন্তু তারা ভালো ওষুধ, তার মানে মানসম্মত ওষুধ বাংলাদেশেই পাওয়া যাচ্ছে কেমোথেরাপির জন্য, সেই আস্থাটা রাখতে হবে আমাদের, সেই আস্থাটা অবশ্যই রাখতে হবে। এবং অবশ্যই চিকিৎসার ব্যাপারে, এই ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে মানসম্মত ওষুধ ব্যবহার করেই চিকিৎসা নেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার কিছু পরামর্শ আপনি দিলেন এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ক্যান্সারে কেমোথেরাপির কি ভূমিকা রয়েছে সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এ সংক্রান্ত পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: ওরাল ক্যান্সারের যে কারণগুলো অথবা রিস্ক ফ্যাক্টরগুলো, এগুলো প্রায় প্রমাণিত বৈজ্ঞানিকভাবে। বিশেষ করে মুখে যদি কেউ কিছু অভ্যাস, সাধারণত পান, সুপারি, জর্দা এবং অ্যালকোহল এবং সিগারেট খুবই গুরুত্বপূর্ণ। এটা যারা সেবন করে তাদের এই মুখের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে। তাছাড়া মুখের স্বাস্থ্য যদি ভালো না থাকে, মুখের মধ্যে যদি ভাঙ্গা দাঁত অথবা কৃত্রিম দাঁত থাকে, সেই দাঁতের ঘর্ষণজনিত কারণে অনেক দিন পর্যন্ত যদি এই ঘাটা থাকে, সেখান থেকে মুখের ক্যান্সার হওয়ার একটা প্রবণতা দেখা যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।